আর এমনি তোমাদের যখন ইয়েতে ক্লাস হতো, বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস হতো, তখন কতজন ছিল? রেগুলার এরকমই 40 এর মতো থাকতো? না ম্যাডাম, তখন একটু বেশি ছিল ম্যাম, ফার্স্ট সেমিস্টার বেশি ছিল, পরে ম্যাডাম হচ্ছে কমে গেছে আস্তে আস্তে। মাইগ্রেট করে চলে গেছে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। 35 আসছে আমাদের। এখন নেটওয়ার্কের প্রবলেমের কারণে যারা আসতে পারছে না তাদের জন্য আসলে সরি। ম্যাম এটা কি প্রথম স্লাইড? মানে আমি একটু আগে জয়েন হতে পারলাম, প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, না শুরু করিনি এখনো। এটা স্লাইড, এটা পড়াশোনা না, এমনি তোমরা দেখো এটা কি বলছে। ওকে ম্যাম। কয়টা আছে বলো দেখি। এখানে কয়টা এফ আছে বলো? ম্যাম 3টা। ভালো করে দেখো, 3টা মানে কি বলবো? মিস 8টা। বলতে থাকো। 4টা ম্যাম 5। ম্যাম ম্যাম 5টা। 4টা। 4টা আছে মনে হয়, তো দেখলাম। ম্যাম 5টা। 6টা, 5টা। 5টা। ম্যাম 7টা। ম্যাম 6টা আছে। ম্যাম 7টা। আচ্ছা ঠিক আছে, আমরা পড়াশোনা করি। ম্যাম উত্তরটা দিয়ে দেন। আরে এটা কিছু না, যে কয়টা আছে আছে, যে যা বলছো তাই। ক্যাপিটালটা ধরলে 6টা, ক্যাপিটালটা না ধরলে 5টা। এখানে তো ক্যাপিটাল সারা মনে হয়, যেহেতু দেওয়া হয়েছে শুধু এফ হ্যাঁ স্মল। হ্যাঁ হ্যাঁ, 5টা। ওকে, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? সেলস এন্ড অর্গানস। মনে আছে কিছু গত ক্লাসের পড়া? অবশ্য আমি শীটটা দিতে তোমাদের ভুলে গেছি, আজকে দিয়ে দিব। কে আছো, কাকে বলি? জান্নাতুল ফেরদৌস আছো? জি ম্যাম। আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম একটু মনে করায় দাও দেখি। ম্যাম আমি গত ক্লাস করতে পারিনি, আমি প্রীতিকে বলছিলাম। ও সরি। আচ্ছা ঠিক আছে, আমি এমন একজনকে সিলেক্ট করলাম যে গত ক্লাসে করেনি। আচ্ছা ঠিক আছে, তারপর কাকে বলি এবার? শরীফ আল মামুন আছো? শরীফ আল মামুন, শুনতে পাচ্ছ আমাকে? ও মনে হয় শুনতে পাচ্ছে না আমাকে। ইমন, ইমন শুনতে পাচ্ছ? জি ম্যাম। তুমি গত ক্লাসে ছিলে? জি ম্যাম ছিলাম। আচ্ছা আমরা কি পড়েছিলাম একটু শুনি দেখি। ম্যাম ওই যে ব্লাডের যে ক্লাসিফিকেশন ওগুলা। বলো, দু একটা টপিক বলো।
ম্যাম না দেখে তো ব্লাডের কম্পোনেন্টের নামগুলো বলো অ্যাটলিস্ট, ব্লাড সেলগুলোর নাম বলো অ্যাটলিস্ট। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, এরপর হচ্ছে গিয়া আরেকটা কি? হ্যাঁ, এগুলো তো তোমাদের অনেক আগেই পড়াশোনা, কারণ এসসি ইন্টার এগুলোতে তো এগুলোই পড়ে আসছে। তারপর আর কি পড়েছিলাম? ফিশের লিম্ফয়েড অর্গানগুলোর নাম মনে আছে? কি কি অর্গানগুলো আমরা দেখেছিলাম? না ম্যাম, সরি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে, তো বলতে পেরেছো। আরেকজন বলো দেখি ফিশের লিম্ফয়েড অর্গানগুলোর নাম, কে বলবে? ম্যাম গিলস, কিডনি, মিউকাস, স্কিন, এগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। ওকে, আমরা আজকে শুরু করি। আজকে আমরা অল্প একটু পড়াশোনা করি, সবাই 31 না? কিছু টার্মিনোলজি আমরা দেখবো আজকে, অল্প কয়েকটা, বেশি না, খুব বেসিক জিনিসগুলো দেখবো। যে ইমিউনোলজিক্যাল কিছু টার্মিনোলজি সম্পর্কে আমরা আজকে জানবো। টার্মিনোলজির প্রথমে আমাদের আছে যেটা, সেটা হচ্ছে প্যাথোজেন। কারণ আমাদের এই চ্যাপ্টার বা আমাদের সাবজেক্টটা হচ্ছে প্যাথোলজি এন্ড ইমিউনোলজি। তো প্যাথোলজি, প্যাথোজেন থেকে প্যাথোলজি আসে। তো আমরা প্যাথোজেন কি এটা একটু জানি। যদি আমরা এক কথায় বলতে যাই যে প্যাথোজেন হচ্ছে ডিজিজ কজিং অর্গানিজম। ঠিক আছে, যে অর্গানিজমটা ডিজিজ প্রডিউস করতে পারবে বা ডিজিজ তৈরি করে, সেই অর্গানিজম গুলোকে আমরা প্যাথোজেন বলবো। যেমন এক্সাম্পল যদি বলি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট, এই সবগুলোই কি করে আমাদের ডিজিজ তৈরি করে বা ডিজিজের জন্য এই সব কিছু দায়ী। ঠিক আছে, তো এদের আমরা ব্রডলি যদি বলি সেগুলো বলবো হচ্ছে প্যাথোজেন। এটা ব্রড টার্ম, একটা প্যাথোজেন একটা ব্রড টার্ম হিসেবে ব্যবহার করা হয়। আমরা আস্তে আস্তে আর একটু ইন ডেপথে যাব যে ব্রড। ম্যাম বলো। ম্যাম টার্মিনোলজিটা কি বললেন? টার্মিনোলজিটা বুঝি নাই। ইমিউনোলজিক্যাল টার্মিনোলজি মানে কিছু ডেফিনেশন টাইপের আর কি, বুঝতে পারছো? যে ছোট ছোট কিছু ও ডেফিনেশন। আচ্ছা, জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, এটা যেটা কোনো এটা প্রথম চ্যাপ্টারেরই মনে হয় পার্ট। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে আমি যে ইন্ট্রোডাকশন করেছিলাম সেখানকারই একটা অংশ, যে আমরা কিছু ছোট ছোট কিছু ওয়ার্ড, মনে করো যে ওয়ার্ড গুলো তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, আগে হয়তো কম জেনে এসছো। হ্যাঁ, যে এই সাবজেক্টে পড়াতে গেলে আমাদের এই ওয়ার্ড গুলো বারবার চলে আসবে। তো জাস্ট এই ওয়ার্ড গুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেয়া, যাতে যে এই ওয়ার্ডটা যেখানে আমরা অ্যাপ্লাই করছি সেই জায়গায় তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা হচ্ছে টার্মিনোলজি নাম দিয়েছি। হ্যাঁ, যে ইমিউনোলজিক্যাল কিছু টার্মিনোলজি, কারণ প্রত্যেকটা সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্টেরই দেখবা যে কিছু কিন্তু স্পেসিফিক টার্ম থাকে, যে টার্মগুলো এই একটা সাবজেক্টে ইউজ করা হয় বা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো সেগুলো আমরা একটু জানবো। সেটা প্রথমে যেটা আমরা বলছি যে প্যাথোজেন, তার কারণ এটা তোমরা অনেক শুনে থাকবে যে প্যাথোজেন। আর প্যাথোজেন আমরা কোনটাকে বলবো, যে ডিজিজ কজিং, যে অর্গানিজম গুলো আমাদের ডিজিজ প্রডিউস করতে পারে বা ডিজিজ প্রডিউসিং অ্যাবিলিটি আছে, সেই অর্গানিজম গুলোকে প্যাথোজেন বলা হয়। এক্সাম্পল যদি আমরা দেই, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট, এগুলো আর কি। ঠিক আছে, এরপরে যেটা দেখবো যে অ্যান্টিজেন। এটাও তোমরা শুনে থাকবে বারবার, যে অ্যান্টিজেনটা কি। অ্যান্টিজেন হচ্ছে কি এনি এজেন্ট হুইচ ক্যান জেনারেট অ্যান্টিবডি। হ্যাঁ, এই যে জেনারেট অ্যান্টিবডি, এটা হচ্ছে কিওয়ার্ড বলতে গেলে। যে এই শব্দটা মনে রাখবা, যে অ্যান্টিবডি জেনারেট করতে পারে। অ্যান্টিজেন হতে গেলে তোমাকে অ্যান্টিবডি জেনারেট করতে হবে।
বা অ্যান্টিবডি তৈরি করতে হবে। তাহলে যে এজেন্টটা অ্যান্টিবডি তৈরি করতে পারবে সেই এজেন্টটাকে আমরা অ্যান্টিজেন বলবো, বা সেই এজেন্টটাই হচ্ছে অ্যান্টিজেন। আরেকটু যদি আমরা ডিটেলস বলতে যাই, যে any substance which is capable under appropriate condition of inducing a specific response and reacting with the products of that response. দেখো যে কি করবে, ইনডিউসিং স্পেসিফিক রেসপন্স, যে কোনো এনি সাবস্টেন্স, ঠিক আছে, যে কোনো একটা সাবস্টেন্স যার এই অ্যাবিলিটিটা আছে যে স্পেসিফিক রেসপন্স ইনডিউস করার বা তৈরি করার অ্যাবিলিটি আছে, এবং রিঅ্যাক্ট, যে এই যে স্পেসিফিক রেসপন্সটা তৈরি করলো, এই রেসপন্সের ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে, সেই প্রোডাক্ট, এই রেসপন্সের ফলে কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, ইনডিউসিং এ স্পেসিফিক রেসপন্স, একটা স্পেসিফিক রেসপন্স তৈরি করবে, এবং এই রেসপন্সের ফলে কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, and reacting with the products of that response, তার মানে রিঅ্যাক্টিং, তাহলে কি করবে, যেই প্রোডাক্টটা তৈরি করছে সেই প্রোডাক্টের সাথে আবার রিঅ্যাক্ট করবে, the products of that response। হ্যাঁ, যে এই রেসপন্সের ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টের সাথে রিঅ্যাক্ট করবে। তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, এবং অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করবে। আমরা যদি সহজ ভাষায় বলতে যাই যে এনি সাবস্টেন্স যেটা অ্যান্টিবডি তৈরি করবে এবং অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করবে, সেই সাবস্টেন্সটাকে আমরা বলবো অ্যান্টিজেন। এটাকে আমরা একটু বইয়ের ভাষায় এভাবে বলছি যে ইনডিউসিং এ স্পেসিফিক রেসপন্স, এই স্পেসিফিক রেসপন্সটাই কিন্তু অ্যান্টিবডি কথা বলা হচ্ছে। এন্ড রিঅ্যাক্টিং মানে কি, রিঅ্যাক্ট করবে, কিসের সাথে রিঅ্যাক্ট করবে, উইথ দ্য প্রোডাক্টস। এই প্রোডাক্টটা কি, এই যে স্পেসিফিক অ্যান্টিজেনের স্পেসিফিক রেসপন্সের ফলে যে প্রোডাক্টটা মানে কি অ্যান্টিবডি তৈরি হবে, এই প্রোডাক্টটা হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে, একটু কঠিন লাগছে না সহজ লাগতেছে? বুঝতে পারছি। হ্যাঁ, কঠিন না, সহজ, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, যে আমরা শুধু বলবো যে যে কোনো সাবস্টেন্স যেটা স্পেসিফিক ইমিউন রেসপন্স তৈরি করবে বা স্পেসিফিক রেসপন্স তৈরি করবে, সেই রেসপন্সটা কি হবে, অ্যান্টিবডি হবে, এবং অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করবে, সেটাই হচ্ছে অ্যান্টিজেন। এটা অ্যান্টিজেন গুলো কিন্তু হতে পারে, তোমার যে কোনো টক্সিন হতে পারে, বা মলিকিউলস হতে পারে, অথবা প্রোটিন, লিপিড, এগুলোও হতে পারে। আবার ধরো যে একটা ব্যাকটেরিয়ার তো ফ্লাজেলা থাকে বা সেল ওয়াল থাকে, মানে একটা ফ্লাজেলা মনে করে যে একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, বা সেল ওয়াল অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, এরকম একটা টক্সিন অ্যান্টিজেন হতে পারে, বা একটা মলিকিউলস, যে কোনো একটা প্যাথোজেনের একটা মলিকিউলস সেটা অ্যান্টিজেন হতে পারে। বিভিন্ন অ্যান্টিজেন বিভিন্ন ধরনের আছে তোমার, যে যেমন আমরা বলি যে কমপ্লিট অ্যান্টিজেন আছে, আবার কিছু ইনকমপ্লিট অ্যান্টিজেন আছে, আবার এক্সোজেনাস কিছু অ্যান্টিজেন আছে, বা এন্ডোজেনাস কিছু আছে। এরকম কিছু আরেকটু ব্রিফ, আরেকটু ডিটেলস যদি যাই, যে এন্ডোজেনাস মানে কি, যেগুলো আমাদের বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো যদি আমরা ইনজেস্ট করি বা ইনজেকশনের মাধ্যমে যদি আমাদের বডিতে যায়, সেগুলোকে আমরা বলবো এক্সোজেনাস। আর এন্ডোজেনাস অ্যান্টিজেনও কিছু তৈরি হয়, যে বডির যে বিভিন্ন মেকানিজম গুলো আছে বা মেটাবলিজম আছে, বিভিন্ন ফাংশন গুলো আছে, এই বিভিন্ন ফাংশনের কারণেও বডিতেও অনেক সময় অ্যান্টিজেন তৈরি হয়। তো সেই অ্যান্টিজেন গুলোকে আমরা এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে থাকি আর কি। ম্যাম, বলো। ম্যাম এন্ডোজেনাস অ্যান্টিজেনের কি একটা উদাহরণ পেতে পারি? এটা ধরো যে আমাদের সেল গুলো যখন ডাই হয়ে যায়, যে অ্যাপোপ্টোসিস যখন হয়, অ্যাপোপ্টোসিস তুমি জানবা কিনা, যে বডির জি সেল ম্যাম, গুলো কিন্তু একটা, হ্যাঁ, যে যখন অ্যাপোপ্টোসিস হয় তখন, জেনেটিক্যালি মৃত্যু। হ্যাঁ, তখন কিন্তু অনেক সময় ওটাও অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ওকে ম্যাম। বুঝতে পারছো, যে তখন কিন্তু জি ওই ম্যাম। আমাদের বডিটা ওইটাকে ফরেন হিসেবে ট্রিট করে। ওকে ম্যাম। বডি যদি সেটাকে ফরেন হিসেবে ট্রিট করে, তখন সেটা অ্যান্টিজেন হয়ে যাবে। জি ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ। সরি।
আচ্ছা, তারপর দেখো যে এটা আমরা দেখা যাচ্ছে না ছবিটা। এখানে আমরা একটা প্যাথোজেন দেখাচ্ছি, যে এই পুরোটা কিন্তু একটা মনে করো একটা ভাইরাস। হ্যাঁ, যে ভাইরাসের এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না, দেখো যে এই যে চারকোনা একটা, আবার এই ত্রিভুজের মতো যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচারটা হচ্ছে তোমার অ্যান্টিজেন। আর একটু ভালো দেখায়, এই যে এটা এই পুরোটা একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, তার মানে পুরোটাকে আমরা বলবো হচ্ছে কি প্যাথোজেন, ব্যাকটেরিয়াটাকে আমরা প্যাথোজেন বলবো। কিন্তু অ্যান্টিজেন আমরা কোনটাকে বলবো? এই পুরো প্যাথোজেনটার কিছু বিভিন্ন কিছু পার্ট থাকে, যে যে পার্ট গুলো আমার হচ্ছে বডিতে মানে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম, সেই পার্ট গুলোকে বা সেই অংশগুলোকে আমরা অ্যান্টিজেন বলবো। যে এই যে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ না, বিভিন্ন শেপ, যে ত্রিভুজ, চতুর্ভুজ, এই যে এই শেপ গুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। তো বডিতে যে অ্যান্টিবডি তৈরি হবে, এই শেপ গুলোর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। ক্লিয়ার? ম্যাম আর একবার একটু বলবেন এই পুরো গোলটা কি আসলে? পুরোটা একটা ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়া একটা স্ট্রাকচার না, ব্যাকটেরিয়া মনে করো এটা। এরকম শেপের ব্যাকটেরিয়া আছে না, দেখছো তো? জি ম্যাম। তো এই পুরোটা একটা ব্যাকটেরিয়া ধরলাম, কিন্তু এই পুরোটাকে তো আমরা ব্যাকটেরিয়া বলছি বা প্যাথোজেন বলছি, কিন্তু আমরা অ্যান্টিজেন কোনটাকে বলবো? আমি কি বলছি? যে এনি সাবস্টেন্স যেটা অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। তাহলে এই পুরো ব্যাকটেরিয়াটা আবার অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হবে না। বুঝতে পারছো? এই ব্যাকটেরিয়ার কিছু অংশ থাকবে, যেমন এই অংশগুলো, যে এই যে ত্রিভুজ বা চতুর্ভুজের মতো যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ, যখন এই ব্যাকটেরিয়াটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, তখন কিন্তু এই স্ট্রাকচার গুলো, যে ছোট ছোট স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছে, এই স্ট্রাকচার গুলোর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। ওকে ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ, তখন আমরা এই ত্রিভুজ গুলো হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন, হ্যাঁ এক্স্যাক্টলি। এই ত্রিভুজ বা চতুর্ভুজ, এই যে এটা এক্সাম্পল হিসেবে দেখানো আছে, যে শেপ গুলো আছে, এই শেপ গুলো হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। মানে পুরো প্যাথোজেনটা কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করছে না। পুরো প্যাথোজেনের কিছু একটা নির্দিষ্ট মলিকিউল বা নির্দিষ্ট একটা স্ট্রাকচার, নির্দিষ্ট একটা পার্ট অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। এই স্ট্রাকচারের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে বডিতে। ঠিক আছে, আরো ধীরে ধীরে আরো জানবা, এখন জাস্ট একটু টার্মিনোলজি টাইপেরই জেনে যাও। প্রথম দিকে তো আরো পড়তে পড়তে তোমরা এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এবার আরেকটা জিনিস দেখবো, যে এপিটোপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। এটা এপিটোপ আমরা কোনটাকে বলবো? দেখো, যে পোর্শন অফ অ্যান অ্যান্টিজেন দ্যাট ইজ রিকগনাইজড এন্ড বাউন্ড বাই অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডিটা যে অ্যান্টিজেনের যে পোর্শনটা বা যে জায়গাটার সাথে অ্যান্টিবডিটা যুক্ত হবে, সেই জায়গাটাকে বলা হয় এপিটোপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। আমি একটা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবা। এই দেখো, এটা হচ্ছে লেফট থেকে যায়, লেফটে পুরো একটা ভাইরাস। হ্যাঁ, ভাইরাসের এই যে দেখো যে রাউন্ড যে পার্ট গুলো আছে, এই রাউন্ড পার্ট গুলো এক একটা অ্যান্টিজেন। এটাকে যদি আমরা এখানে সেপারেশনে নিয়ে আসি বা সেপারেট করি, দেখো এখানে লেখা আছে যে গ্লাইকোপ্রোটিন অ্যান্টিজেন। এই যে এই পুরো রাউন্ডটা, এটা একটা অ্যান্টিজেন। তো অ্যান্টিজেনকে যদি এটার আরেকটু ইন ডেপথে যদি আমরা যাই, তাহলে এই যে এরকম একটা স্ট্রাকচার পাবো, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম তোমাদের, এপিটোপ কি অ্যান্টিজেন যেটা দেখেছিলাম। তার মানে দেখো যে ভাইরাস থেকে এই যে ভাইরাসের যে অ্যান্টিজেনিক যে পার্ট গুলো আছে, এই অ্যান্টিজেনিক পার্ট গুলো এখানে আমরা সেপারেশন করে নিলাম। তারপর এই অ্যান্টিজেনকে যদি আমরা আরেকটু ইন ডেপথে দেখি, তাহলে এই যে বিভিন্ন দেখো যে এটা যে থ্রেড লাইক যে স্ট্রাকচারটা, এখানকার আবার কিছু কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছ না, যে রেড কালার, তারপর গ্রিন,
ব্লু, এই যে কালার গুলো, হ্যাঁ এই কালার গুলো এগুলো হচ্ছে এক একটা এপিটোপ। হ্যাঁ এগুলোকে আমরা এপিটোপ বলছি। যে অ্যান্টিবডি যখন বাইন্ড হবে তখন এই যে এই সাইট গুলোর সাথে অ্যান্টিবডিটা বাইন্ড হবে, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যেখানে বাইন্ড হবে, এই যে Ma'am? এপিটোপ যে আছে, হ্যাঁ আমি শেষ করি, এপিটোপ আছে, এই এপিটোপের সাথে অ্যান্টিজেনটা অ্যান্টিবডিটা বাইন্ড হবে এখানে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? ওকে ম্যাম, একটু আগে যেমন আমরা দেখলাম ব্যাকটেরিয়ার যে ত্রিভুজ চতুর্ভুজ টাইপের ওই জিনিসগুলোই হ্যাঁ। কি এপিটোপ? না, ওটাকে যদি আমরা আরেকটু ডিপতে যাই, ওই এপিটোপের ত্রিভুজ চতুর্ভুজ গুলোকে যদি আমরা আরেকটু ইনডেপথে দেখি তখন আমরা এপিটোপ দেখতে পাবো। ওকে ম্যাম, তার মানে ত্রিভুজ চতুর্ভুজ ওগুলোকে অ্যান্টিজেন বলবো এবং হ্যাঁ। ওগুলোর আরো ভিতরে গেলে আমরা হ্যাঁ এপিটোপ হ্যাঁ পাবো, তাই তো? ওগুলোর, হ্যাঁ জি জি এক্স্যাক্টলি, ওই অ্যান্টিজেনের আরো স্মলার পার্ট হচ্ছে এপিটোপ। ওকে ম্যাম, পুরো থ্যাংক ইউ। প্যাথোজেনের স্মলার পার্ট হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিজেনের আরো স্মলার পার্ট হচ্ছে এপিটোপ। ওকে ম্যাম, ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম এপিটোপের সাথে অ্যান্টিবডি বাইন্ড হবে? হ্যাঁ হ্যাঁ ওকে ম্যাম। ম্যাম অ্যান্টিবডিটা নয়, অ্যান্টিজেনের সাথে তো হবে। হ্যাঁ অ্যান্টিজেনের যে জায়গাটাতে হবে জাস্ট ওই জায়গাটাকে আমরা বলছি এপিটোপ। বুঝতে পারছো? যে মনে করো যে অ্যান্টিজেনের যেমন সাথে ত্রিভুজ আকৃতির অ্যান্টিজেন হলে, হ্যাঁ ধরো যে ত্রিভুজের ত্রিভুজ যদি, আকৃতির অ্যান্টিজেন হলে ত্রিভুজ আকৃতির অ্যান্টিবডি আসবে না? হ্যাঁ অ্যান্টিবডি ত্রিভুজ আকৃতিরই আসবে, হ্যাঁ কিন্তু পুরো মানে পুরো ত্রিভুজটার সাথে হবে না, ত্রিভুজের যে জায়গাটুকুর সাথে বাইন্ড হবে। এগুলো তো অনেক মাইনর স্ট্রাকচার, বুঝতে পারছো? ঠিক আছে। জাস্ট যে জায়গাটার সাথে অ্যান্টিবডিটা বাইন্ড হবে জাস্ট ওই জায়গাটুকুকে আমরা এপিটোপ বলবো। ঠিক আছে ম্যাম। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা এবার আসছি আমরা অ্যান্টিবডি, এখন যে অ্যান্টিবডির কথা বলছিলাম। অ্যান্টিবডি কি তাহলে আমরা একটু দেখি যে অ্যান্টিবডি আর ইমিউনোগ্লোবুলিন, এটা কিন্তু মানে সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়, যে ইমিউনোগ্লোবুলিন আর অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবুলিন হ্যাজ স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, হ্যাঁ এটার সিকোয়েন্সটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটা কি করে যে অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে, by virtue of which it interacts only with the antigen that induced its synthesis. যে অ্যান্টিজেন, ধরো অ্যান্টিজেনের কারণেই কিন্তু অ্যান্টিবডিটা তৈরি হবে, যার কারণে কিন্তু এটা বলছে যে দ্যাট ইনডিউসড ইটস সিনথেসিস। ঠিক আছে, কারণ সিনথেসিস মানে তো তৈরি হওয়া, তাহলে এই যে অ্যান্টিবডিটা যে তৈরি হবে বা ইনডিউস হবে, এটার শুরুটা কোথা থেকে হবে? প্রথমে তো অ্যান্টিজেন আগে আসবে, তারপরে যে অ্যান্টিজেনটা হবে সেই অ্যান্টিজেনের এগেইনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে। তার মানে যদি ত্রিভুজ আকৃতির অ্যান্টিজেন আসে তাহলে অ্যান্টিবডিটাও ত্রিভুজ আকৃতিরই হবে, আবার যদি চতুর্ভুজ আকৃতির অ্যান্টিজেন হয় তাহলে অ্যান্টিবডিটা চতুর্ভুজ আকৃতির হবে। বুঝতে পারছো? যে এজন্য বলা হচ্ছে যে ইন্টারেক্টস উইথ দ্য অ্যান্টিজেন দ্যাট ইনডিউস ইটস সিনথেসিস, মানে যে অ্যান্টিজেনটার কারণে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে অনলি তার সাথেই সে ইন্টারঅ্যাক্ট করবে, অন্য কোনোটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে না, এটাই বোঝানো হচ্ছে। এটা এই পর্যন্তই। আর অ্যান্টিবডি কোথায় থাকে আমরা দেখেছিলাম যে ব্লাড প্লাজমাতে থাকে, লিম্ফে থাকে, আর মিউকাসে থাকে, আর হচ্ছে সারফেস অফ দা বি সেল, হ্যাঁ বি সেলের সারফেসে অ্যান্টিবডি থাকে। মানে আমরা যে বলছি যে অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিবডিটা কোথায় থাকে? গতদিন কিন্তু বলেছিলাম যে ব্লাড প্লাজমাতে থাকে, এটার কারণে কিন্তু প্লাজমা থেরাপিটা দেওয়া হয় এই অ্যান্টিবডি এখানে থাকার কারণে। অ্যান্টিবডি স্ট্রাকচারটা আচ্ছা আচ্ছা, এবার যেটা আমরা করব যে প্যারাটোপ। আমরা অ্যান্টিজেনের যে বাইন্ডিং সাইটটা দেখেছিলাম সেটা ছিল এপিটোপ, হ্যাঁ, আর অ্যান্টিবডির যে বাইন্ডিং সাইটটা থাকবে সেটাকে আমরা বলবো, সেটা হচ্ছে প্যারাটোপ।
the site in the variable domain of an antibody that binds to an epitope on an antigen. Clear? যে অ্যান্টিজেনের বাইন্ডিং সাইটটা হচ্ছে এপিটোপ আর অ্যান্টিবডির বাইন্ডিং সাইটটাকে বলা হয় প্যারাটোপ। মানে হচ্ছে ম্যাম প্যারাটোপের সাথে অ্যান্টিজেন বাইন্ড হবে। হ্যাঁ, প্যারাটোপের সাথে এপিটোপ বাইন্ড হবে। এই যে দেখো এই ছবিটা দেখো, আমি আর একটু ক্লিয়ার হবে ছবিটা। এই দেখো এই পুরোটা হচ্ছে অ্যান্টিবডি আর এইটা হচ্ছে আমার এটা দেখা যাচ্ছে, পয়েন্টার দেখা যাচ্ছে। জি ম্যাম। হ্যাঁ, তাহলে এই যে ওয়াই শেপ যেটা এটা হচ্ছে অ্যান্টিবডি আর এই যে রাউন্ড যে এটা হচ্ছে অ্যান্টিজেন। আবার দেখো যে অ্যান্টিবডির এই যে এখানে যে খাঁজকাটা অংশটা, এই খাঁজকাটা অংশটাতে হচ্ছে এই অ্যান্টিজেনটা বাইন্ড হবে। তার মানে কি এই খাঁজকাটা অংশটাকে বলা হয় প্যারাটোপ। আবার একইভাবে দেখো যে অ্যান্টিজেনের এখানে যে ব্ল্যাক সাইড আছে, ব্ল্যাকের মতো মার্ক করা আছে, এই ব্ল্যাক মার্কটাকে আমরা বলছি এপিটোপ। তার মানে এই দেখো এই যে এপিটোপ আর প্যারাটোপ এখানে বাইন্ড হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আমরা এবার আসি অ্যান্টিজেনিসিটি। এটা সহজ জিনিস যে অ্যান্টিজেন যেটা, অ্যান্টিজেন কি করতেছে? ইমিউন রেসপন্স তৈরি করতেছে। তাহলে অ্যান্টিজেনের যে এই যে ইমিউন রেসপন্স তৈরি করার যে অ্যাবিলিটিটা, হ্যাঁ সেই অ্যাবিলিটিটাকে বলা হয় অ্যান্টিজেনিসিটি। the property of being able to induce a specific immune response. আমরা আগে দেখেছি যে অ্যান্টিজেন কি করে? ইমিউন রেসপন্স তৈরি করে, তাই না? ইমিউন রেসপন্স তৈরি করা মানে কি? অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি করা মানে হচ্ছে ইমিউন রেসপন্স তৈরি করে। তাহলে যে ইমিউন রেসপন্স যে তৈরি করছে, তো এটার তো একটা অ্যাবিলিটি আছে, যে অ্যাবিলিটিটার কারণে সে ইমিউন রেসপন্সটা তৈরি করছে। তাহলে এই যে অ্যাবিলিটিটা আছে, সেই অ্যাবিলিটিটাকে আমরা বলবো অ্যান্টিজেনিসিটি। যে অ্যান্টিজেনের যে অ্যাবিলিটি সেটা হচ্ছে অ্যান্টিজেনিসিটি। আর এটার পাশাপাশি যে প্যাথোজেনের যে অ্যাবিলিটিটা, ডিজিজ প্রোডিউসিং যে অ্যাবিলিটি, এটাকে বলা হচ্ছে প্যাথোজেনিসিটি। ঠিক আছে, যে অ্যাবিলিটি অফ এ প্যাথোজেন টু প্রোডিউস প্যাথোজেনিক চেঞ্জ অর ডিজিজ ইজ কল্ড প্যাথোজেনিসিটি। আমরা কি বলছি যে প্যাথোজেন কি করে? ডিজিজ প্রোডিউস করে। তাহলে ডিজিজ প্রোডিউস করার তো এর একটা অ্যাবিলিটি আছে। তাহলে যে অ্যাবিলিটিটার কারণে প্যাথোজেনটা ডিজিজ প্রোডিউস করছে, সেই অ্যাবিলিটিটাকে আমরা বলছি প্যাথোজেনিসিটি। এটা যদি অ্যান্টিজেনের ক্ষেত্রে হয় অ্যান্টিজেনিসিটি, আর প্যাথোজেনের ক্ষেত্রে হলে প্যাথোজেনিসিটি। এটা সহজ। এরপর আমাদের পরের টপিক হচ্ছে রিসেপ্টর। এটা রিসেপ্টর হচ্ছে এ মলিকুলার স্ট্রাকচার উইদিন এ সেল অর অন দ্য সারফেস। এর নামটা যে রিসেপ্টর মানে কি? যে কোনো কিছু রিসিভ করে। যে আমাদের যে বিভিন্ন মলিকুলার যে এগুলো আছে, যে সিগন্যাল আছে, সেই সিগন্যাল গুলো রিসিভ করতে হয়। একটা সেল ধর যে সিগন্যাল পাঠায়, যেমন যে অ্যান্টিবডি তৈরি করতে হবে, তো অ্যান্টিবডি তৈরি করার জন্য যে মেকানিজম গুলো কাজ করে, এই মেকানিজম গুলোর মধ্যে কিন্তু সিগন্যালিং মেকানিজমটা আছে, যে এক একটা সেল এক একটা সাবস্টেন্স প্রডিউস করে সে অন্য একটা সেলকে সিগন্যাল পাঠায়। অথবা আমাদের যে যদি আমরা কোনো হয় প্যাথোজেন বা কোনো কিছু আমাদের বডিতে আসে, তার মানে কি সেই প্যাথোজেনটা যে বডিতে আসছে, তো এটা তো আমাদের বডি বুঝতে পারে, তাই না? তাহলে কিভাবে বুঝতে পারে? তো এখানে কিছু রিসেপ্টর বা সিগন্যালিং মেকানিজম কাজ করে, যে একটা সেল কিছু সিগন্যাল পাঠায়, যে এগুলো যে আমাদের কোনো একটা প্যাথোজেন অ্যাটাক করছে, যে এইটা সিগন্যালটা সে অন্য একটা সেলকে পাঠায় বা ইমিউন সেলকে পাঠায়। তো এই যে বিভিন্ন সিগন্যালিং যে মেকানিজম গুলো আছে, বা এই সিগন্যালিং মেকানিজম গুলো রিসিভ করে যারা, বা সেই রিসিভ গুলোকে সেই স্ট্রাকচার গুলোকে আমরা বলছি রিসেপ্টর। এগুলো প্রত্যেকটা সেলের কিছু রিসেপ্টর থাকে যে কোনো সিগন্যাল রিসিভ করতে পারে। তো সেই ধরনের স্ট্রাকচার গুলোকে আমরা রিসেপ্টর বলে থাকি। হ্যাঁ,
দেখো যে যে এটা একটা বি লিম্ফোসাইট। তো বি লিম্ফোসাইটে যে ওয়াই শেপ যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যান্টিবডিও বলা যায়, আবার এটা হচ্ছে বি সেল রিসেপ্টর বলা হয় এগুলোকে। এই যে অনেকগুলো রিসেপ্টর আছে, দেখো এই যে অনেকগুলো ওয়াই শেপ স্ট্রাকচার। এই ওয়াই শেপ স্ট্রাকচার গুলোকে বি সেল রিসেপ্টর এগুলো। তার মানে কি এখানে কোনো কিছু সে রিসিভ করার ক্ষমতা রাখবে, যে এই যে রিসেপ্টর গুলো আছে এই রিসেপ্টর গুলোতে সে ফার্দার কোনো সিগন্যাল রিসিভ করতে পারে বা কোনো সেল রিসিভ করতে পারে, বা যে এক একটা রিসেপ্টরে এক এক ধরনের কাজ থাকে। এটা জাস্ট একটা এক্সাম্পল। ধরো যে বিভিন্ন সেল এরকম থাকে যে প্রত্যেকটা সেলের ফাংশন অনুযায়ী সে সেই কাজ করে, যে যার যে ফাংশন সে সেটা রিসিভ করে। এখানে কিছু রিসেপ্টরের কিছু টাইপ দেওয়া আছে, যে টাইপস অফ রিসেপ্টর, যে বিভিন্ন বললাম যে বিভিন্ন ধরনের রিসেপ্টর, যেমন আমরা বলি যে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর আছে, তারপরে টোল লাইক রিসেপ্টর, এগুলো এক একটা ফাংশন এক এক রকম বা এক একটা কাজ অনুযায়ী নামকরণ করা আছে। তারপর কিলার অ্যাক্টিভেশন রিসেপ্টর, তারপর আছে সিআর কমপ্লিমেন্ট রিসেপ্টর, যে কমপ্লিমেন্ট রিসেপ্টর মানে এরকম কিছু কাজ অনুযায়ী যে তাদের নামগুলো, যে এক একটার যে যেটা কাজ করে তাকে সেই রিসেপ্টর বলা হয় থাকে। এটা মেইনটা হচ্ছে যে রিসিভ করে কোনো সিগন্যাল বা কোনো যে কোনো ধরনের সিগন্যাল সে রিসিভ করতে পারে, এজন্য সেটাকে রিসেপ্টর বলা হয়। এবং মলিকুলার বিভিন্ন স্ট্রাকচার থাকে। নেক্সট আমরা আসি ইমিউন রেসপন্স। ইমিউনিটি কি এটা তো দেখেছিলাম গতদিন, যে ইমিউন রেসপন্সটা আসলে কি, যে আমাদের বডি যে ডিফেন্স মেকানিজমটা করছে বা কোনো ফরেন পার্টিকেলস আসলে যে সেটার সাথে রিয়্যাক্ট করে, তাই না? যে রিয়্যাক্ট করার যে এটা রিয়াকশনটা যে মেকানিজমটা, সেটাই কিন্তু ইমিউন রেসপন্স। রিয়াকশন অফ দা ইমিউন সিস্টেম টু ফরেন সাবস্টেন্স, কোনো ফরেন সাবস্টেন্স বডিতে আসলে বডি সেটার এগেইনস্টে যে রিয়াকশনটা দেখায় বা যে রিয়াকশন করে, সেটাই হচ্ছে কি ইমিউন রেসপন্স বলা হয় সেটাকে। যে বডিতে যে কোনো ভাইরাস আসলো, তাহলে এই ভাইরাসটাকে এখন কি করতে হবে, কিল করতে হবে না নিউট্রালাইজ করতে হবে নাকি রিজেক্ট করে দিবে, যে বিভিন্ন ধরনের এক একটা মেকানিজম এক এক ধরনের। তো এই সব যে মেকানিজম গুলো যে রিয়াকশন গুলো করবে, সেই রিয়াকশনটাকে বলা হয় ইমিউন রেসপন্স। তারপরে আছে ইমিউনো ডেফিসিয়েন্সি। এটার দেখো যে ইমিউনো ডেফিসিয়েন্সি মানে তো আমরা বুঝি যে শর্টেজ, হ্যাঁ, যে যখন ইমিউন সিস্টেমের কোনো একটা প্রবলেমের কারণে বা কোনো যে অনেক কিছু হতে পারে, নিউট্রিশনাল কজ হতে পারে, জেনেটিক কজ হতে পারে, বিভিন্ন কারণে যদি ইমিউন সিস্টেমটা একটু কাজে ডেফিসিয়েন্সি থাকে বা ইমিউন সিস্টেমটা একটু দুর্বল থাকে বা কোনো শর্টেজ থাকে, তখন সেগুলোকে আমরা বলছি ইমিউনো ডেফিসিয়েন্সি। A deficiency of immune response or a disorder, হ্যাঁ, characterized by deficient immune response। ঠিক আছে, যে ইমিউন রেসপন্সটা একটু দুর্বল আছে বা কিছু ঘাটতি আছে, হ্যাঁ, তো সেটার জন্য যে এটা হয় যে বিভিন্ন ধরনের ডিজঅর্ডার হতে পারে, বা কারণ ইমিউনিটি কম থাকলে তো আমরা মোরালেস বুঝি যে কি হয়, যে সহজেই জীবাণু দ্বারা অ্যাটাক হয় বা সহজে অসুস্থ হয়ে যায়, অল্পতে অসুস্থ হয়ে যায়। কারণ এক একজনের কিন্তু আমরা দেখি যে ইমিউন সিস্টেমটা এক এক রকম বা ইমিউনিটি এক এক রকম, দেখবা যে কারো একটু ইমিউনিটি ভালো, কারো একটু ইমিউনিটি দুর্বল, মানে কেউ একটু সহজেই অ্যাটাক হয়, কেউ সহজে অ্যাটাক হয় না। তো এগুলো কি কারণে হয়, বিভিন্ন কারণে হতে পারে, যে নিউট্রিশনাল কিছু কজ থাকে, জেনেটিক কজ থাকে, বা বিভিন্ন কারণে কিন্তু ইমিউনো ডেফিসিয়েন্সি হতে পারে। যে ইমিউন সিস্টেমের যে ডেফিসিয়েন্সিটা বা শর্টেজটা, এটাই ইমিউনো ডেফিসিয়েন্সি বলা হয় আর কি এটাকে। তারপর আছে ইমিউনোমডুলেটর। এটা দেখো যে কি, যে an agent that specifically or non-specifically augments or diminishes immune response, যে কিছু
কেমিক্যাল বলো, ড্রাগ বলো বা ন্যাচারাল কোনো প্রোডাক্ট হবে যেগুলো কি করবে, যে আমাদের মানে ইমিউন রেসপন্সটাকে করতে পারে, ইনক্রিজ করতে পারে, আবার ইমিউন রেসপন্সটাকে ডিক্রিজও করতে পারে। সেই ধরনের এজেন্ট গুলোকে বলা হয় ইমিউনো মডুলেটর। যেমন বিভিন্ন ধরনের ড্রাগ আছে, যে ড্রাগ গুলো তোমার ইমিউন সিস্টেমের বাড়ায়, কার্যক্ষমতাটা বাড়ায় দেয়। আবার কিছু কেমিক্যাল এজেন্ট আছে যে ইমিউন সিস্টেমের কার্যকারিতাটা কমায় দিতে দেয়। তো সেই যে এজেন্ট গুলো আছে, এই এজেন্ট গুলোকে আমরা বলি ইমিউনো মডুলেটর। যদি সেটা যেমন আগমেন্ট অর ডিমিনিশ, মানে বাড়ায় অথবা কমায় ইমিউন রেসপন্সকে। যেমন যদি আমরা বলি যে ভিটামিন বি, ভিটামিন বি কি করে, ভিটামিন বি কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটাকে, ইমিউন রেসপন্সটাকে বাড়ায় দেয় ভিটামিন বি। আমরা দেখবা যে যদি অনেক সময় দুর্বলতা কাজ করে না, তো দুর্বলতা কাজ করলে কিন্তু ডাক্তাররা ভিটামিন বি কমপ্লেক্স দেয়, তাই না? খেয়েছো তোমরা, অনেকেই খেয়ে থাকবা। তো ভিটামিন বিটা কেন দেয়, যে ইমিউন সিস্টেমটাকে একটু ডেভেলপ করার জন্য দেয়। তো এরকম আরো কিছু ড্রাগ আছে, ইন্টারফেরন এক ধরনের ড্রাগ যেটা ইমিউন সিস্টেমটাকে বাড়ায় দেয়। তো আবার কিছু যেমন ভ্যাকসিন, ওয়ান টাইপ অফ ইমিউনোমডুলেটর, কারণ কি ভ্যাকসিন কি আমাদের ইমিউন রেসপন্সটাকে বাড়ায় দেয়। তো এই যে বিভিন্ন এজেন্ট গুলো আছে বা বিভিন্ন টাইপস গুলো আছে, কেমিক্যাল ড্রাগ, এই সবগুলোকে আমরা বলছি ইমিউনোমডুলেটর, যে ইমিউন সিস্টেমকে যে মডুলেট করতে পারে, মানে কমাইতে পারে অথবা বাড়াইতে পারে। এগুলোর এক্সাম্পল যেমন ইমিউন স্টিমুলেন্ট আছে। ইমিউন স্টিমুলেন্ট হচ্ছে তোমার ইমিউন সিস্টেমটাকে বাড়ায় দেয়, যেটা বললাম আমি যে ভিটামিন বি হতে পারে, ইমিউন সিস্টেমকে বাড়াইতে পারে বা ইমিউন রেসপন্সটাকে বাড়ায় দিতে পারে। এরকম আরো অনেক কিছু ড্রাগস বা কেমিক্যাল আছে, হ্যাঁ, যারা ইমিউন সিস্টেমের কাজটাকে বাড়ায় দেয়। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। থ্যাংক ইউ। তারপর আমাদের মনে হয় আজকে এই পর্যন্তই, আর নেই। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? সংক্ষেপে যতটা কি চেষ্টা করেছি আমি, যে শর্টকাটে একটু ভালো করে যেন বোঝানো যায়। কারো কোনো কোশ্চেন নেই? ম্যাম তাহলে ইমিউনো ডেফিসিয়েন্সি আর ইমিউনো মডুলেটর এর ভিতরে মানে একটা মিল আছে আর কি, মানে দুইটাই কমাতে পারে এরকম। মানে এই ইমিউনো মডুলেটর হচ্ছে এইগুলো মানে একটা এজেন্ট বা কেমিক্যালস বলো, বিভিন্ন কেমিক্যালস বা ড্রাগস যেগুলো, এগুলোকে আমরা বলবো যে আমরা এগুলো মানে এজেন্ট হিসেবে কাজ করবে। কিন্তু ইমিউনো ডেফিসিয়েন্সিটা তোমার এটা ন্যাচারাল হতে পারে, যে তোমার ইমিউনিটি কম থাকতে পারে, তাই না? যে তুমি সহজেই এমন হতে পারে যে তোমরা দেখবা যে অনেকেই তোমাদের ফ্রেন্ডরা থাকবে যে তার খুবই মানে ঠান্ডা লাগে, কয়েকদিন পরে পরে ঠান্ডা লাগে। আবার কারো দেখবা যে বছরে একদিনও ঠান্ডা লাগে না, আছে না এরকম? জি তার মানে ম্যাম। কি যার বেশি ঠান্ডা লাগে তার কি ইমিউনো ডেফিসিয়েন্সি একটু আছে, তাই না? যে তার একটু জি ম্যাম। মানে তার হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি। তাহলে এই যে ইমিউনো ডেফিসিয়েন্সি যে হলো, তো এটাকে যদি বাড়ানোর জন্য সে কোনো মানে কোনো ড্রাগ ইউজ করে বা মানে কি বলবো যে ইমিউনো ডেফিসিয়েন্সিটাকে যদি বাড়ানোর জন্য কোনো এজেন্ট ইউজ করা হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো ইমিউনো মডুলেটর। জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, ক্লিয়ার। ম্যাম প্যাথোজেনিসিটিটা আরেকবার একটু বলবেন? এটা যে প্যাথোজেন আমরা কি বলেছি, যে ডিজিজ প্রডিউস করে, তাই না? প্যাথোজেন হচ্ছে ডিজিজ কজিং অর্গানিজম। তাহলে যে প্যাথোজেন যে ডিজিজ প্রডিউস করছে, এটার তো একটা অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটিটাকে আমরা বলবো প্যাথোজেনিসিটি। যে প্যাথোজেনের ডিজিজ প্রডিউসিং যে অ্যাবিলিটিটা, সেটাকে প্যাথোজেনিসিটি বলা হয়। ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম এন্ডোজেনাস ইন্ডোজেনাস যে বলছিলেন ওই ব্যাপারটা বুঝিনি, তোমার কথা কেটে আসছে। কোন অ্যান্টিজেন বাইরে থেকে প্রবেশ করলে সেটাকে কি বলছিলেন, ওই জায়গাটাকে? এক্সোজেনাস। হ্যাঁ।
ওকে, তোমাদের বইটা যে দিয়ে দিব, বইটা কাইন্ডলি তোমরা একটু কালেক্ট করে নিও। হ্যাঁ, যদি কারো সুযোগ থাকে ফটোকপি করে নেয়ার, সে ফটোকপি করে নিবে। আর যদি সুযোগ না থাকে তাহলে তো কোনো কথা নেই, সে সফট কপি থেকে একটু দেখার চেষ্টা করবে। সম্ভবত কত পেজ থেকে কত পেজ পর্যন্ত ফলো করতে হবে আমি তোমাদেরকে বলে দিব। হ্যাঁ, এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে ম্যাম।